আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। তো আসলে আমরা আল মাহমুদকে যে দুটো বিষয়ে সবচেয়ে যে কারণে করি সেটি হচ্ছে যে একটি তার নৈসর্গ এবং প্রকৃতির প্রতি প্রেম, আরেকটি হচ্ছে তার ইতিহাস এবং ঐতিহ্যের বোধ। তার কবিতায় গ্রামীণ জীবনের বাস্তবতা বারবার ফিরে এসেছে এবং এই বাস্তবতা মিথের সাথে মিথস্ক্রিয়া হয়ে যেভাবে আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে এরকম যে আমরা কখনো সোনালী কাবিনের কোন যে ঐতিহ্য অর্থাৎ এই বাংলায় প্রাচীন যে কৌম জাতি বসবাস করত তাদের কাছে ফিরে যেতে পারি। আবার কখনো, কখনো আমরা বেহেশত থেকে বিদায় হওয়া হাওয়া তার লজ্জা নিবারণ করার জন্য যেভাবে জলপাই মাথা ব্যবহার করেছিল, সেই যে স্মৃতিচারণ তার মাঝেও আমরা গিয়ে পড়ি। তো এখানে আল মাহমুদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে তার ছন্দ নির্বাচন অর্থাৎ সোনালী কাব্যিক তার অক্ষরবৃত্তে যে ছন্দের প্রকরণ এবং যে আঙ্গিক তা আমাদের মাঝে ছুঁয়ে যায় বারবার। আমি একটা কবিতা পড়ি, যেমন কত দূর এগুলো মানুষ, কিন্তু আমি ঘোর লাগা বর্ষণের মাঝে আজও উবু হয়ে আছি। অর্থাৎ মানুষের অগ্রসর বা আধুনিক সভ্যতা নিয়ে তিনি প্রশ্ন করছেন এবং তার উত্তর উনি দিচ্ছেন যে ক্ষীরের মতন গাঢ় মাটির নরমে কোমল ধারের চারা রুইয়ে দিয়ে ভাবলাম এই মৃত্তিকা প্রিয়তম আমার। অর্থাৎ মানুষ যত দূরেই যাক না কেন, যত সভ্যতার বিবর্তনই হোক না কেন, এই মা এবং মাটির কাছে তার বারবার ফিরে আসতে হবে। কারণ এই মা এবং মাটি সভ্যতার জনক, শস্য শ্যামল, সুজলা সুফলা এই দেশের জনক। আমরা আরো একটি জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে তার সনিক গুচ্ছে, যেমন ভালোবাসা দাও আমি, আমি দেব আমার চুম্বন, ছলনা জানি বলে আর কোনো ব্যবসা শিখে বিবশন হও যদি দেখতে পাবে আমাকে সরল, পৌরুষ আবৃত করে জলপাই পাতাও থাকবে না। অর্থাৎ তোমার প্রেমে আমি এতটা মুগ্ধ হয়ে যাব যে মুগ্ধতার কারণে হয়তো আমি স্বর্গ থেকে বিচ্যুত হয়ে যেতে পারি, কিন্তু তাতেও আমি রাজি। এবং এই রাজি বা এই যে ডেডিকেশন, এই ডেডিকেশন লেভেলটা হচ্ছে বাবা আদম যেভাবে হাওয়ার ক্ষেত্রে যে ডেডিকেশনটা ছিল, সেই ডেডিকেশনটা। এখানে আরো একটা মজার বিষয়, তার কবিতায় যখন আমরা পড়ি বাঙালি যে ঐতিহ্য, যে বাঙালি কৌমের কেলি কল্লোলিত করা কল কলাবতী, জানতো না যা বাদশাহ আরো যত আর্যের যুবতী। কৌম যে সাম্রাজ্য, সেই কৌম সাম্রাজ্যের স্রষ্টা অর্থাৎ কৌম যে জাতি, সেই জাতি দ্রাবিড় জাতি বংশের একটি অংশ। কৌম জাতি প্রাচীন বঙ্গদেশে বসবাস করত খ্রিস্টপূর্ব 800 শতক পূর্বে তারা এই বাংলায় বসবাস করত এবং আর্যরা সম্ভবত এই ভারতীয় উপমহাদেশে তারা আগে যাযাবর জাতি ছিল এবং ধারণা করা হয় আর্যরা হচ্ছে ইরান বা পারস্য থেকে এসেছিল। তো তারা খ্রিস্টপূর্ব 700 অব্দে তারা লোহার আবিষ্কার করে এবং এখন যেমন আমরা পার্শ্ববর্তী দেশের আগ্রাসনে আক্রান্ত অনেক সময় হয়ে থাকি, ঠিক তখনও সেই সময় সেই সময় আর্যরা লোহার আবিষ্কার হওয়ার পরে তারা এই পূর্ব পশ্চিম অঞ্চল দিয়ে তারা এই বাংলায় আগমন হয় তাদের। এবং আজকে আমরা যেই করতোয়া যে নদী দেখি, এটাকে বলা হয় যে করতোয়া নদী, কর হচ্ছে হস্ত, তোয়া হচ্ছে জল। যে আর্যরা যখন এখানে আক্রমণ করেছিল, আর্যদের মধ্যে আহ পশু হচ্ছে বলি দেওয়ার প্রবণতা ছিল, কিন্তু এই যে কোম যে বংশ বা কোম যে জাতি, তাদের মধ্যে কিন্তু পশু বলি দেওয়ার কোনো প্রবণতা ছিল না। তো তারা ফুল পাখি মাটি লতা পাতা তাদের সাথেই মিশে থাকতো এবং তাদের যে দেব দেবী সেখানে কিন্তু এই ধরনের বলি বা আত্মাকে হরণ করার যে প্রবণতা ছিল না। এবং এই আর্যরাই প্রথম এই অঞ্চলে এসে আক্রমণ করে এবং কৌম সভ্যতা ধ্বংস করে। ফলশ্রুতিতে সোনালী কাবিনে তিনি বলেন যে অতীতে যাদের ভয় বিভিন্নের বৈদিক আগুন করতোয়া পার হয়ে 1 ইঞ্চি এগোতো না। আর ধারণা করা হয় যে আর্যরা করতোয়া নদী পার হয়ে এই বাংলায় আক্রমণ করে। অর্থাৎ তিনি এই সোনালী কাবিনকে বাঙালি জাতির ইতিহাস উদ্ভূত হওয়ার যে মিথ, সেই মিথ হিসেবে তিনি ব্যবহার করেছেন। আরো একটা মজার বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকেন যে সনাতনী যে ধর্ম, সেই সনাতনী ধর্মের একটি অপভ্রংশ ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো সেখানে আমরা দেখবে যে একটি লাইন আছে এরকম যে
আমার তো কপিলে বিশ্বাস, সে কোন মন্ত্রের বলে বধূ তোমাকে বরণ করি। আমার তো কপিলে বিশ্বাস, প্রেম কবে নিয়েছিল ধর্ম কিংবা সঙ্গের শরণ। কপিল ছিল কপিল ছিল আমি আর একটু বলছি, বুদ্ধদেব বুদ্ধের একজন অনুসারী। তো এই কবি যে সংখ্যাভিত্তিক যে দর্শন, সেই দর্শনের জনক। এবং এই কপিলের যে দর্শন, সেই দর্শন অনুযায়ী মানবিকতাকে হচ্ছে প্রাধান্য দেওয়া। মানব ধর্ম ছিল শ্রেষ্ঠ ধর্ম। সে অনুযায়ী তিনি বলেছেন আমার তো কপিলে বিশ্বাস। অর্থাৎ তিনি তার বিশ্বাসকে, তিনি তার জাতিবোধকে, তিনি তার বাঙালি বৈশিষ্ট্যকে, জাতীয়তাকে তার এই কবিতার মাধ্যমে তিনি প্রাধান্য দিতে চেয়েছেন। আরেকটি মজার বিষয়, মিথ বাদ দিয়ে যদি আমরা ইতিহাস এবং ঐতিহ্যের দিকে যাই, সেটা হচ্ছে ইউসুফ জুলেখার মিথ, বখতিয়ারের ঘোড়ার যে মিথ, অথবা আমরা বলতে পারি যে রাখালের যে মিথ। আমরা জানি সবসময় রাখাল ছেলেটা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে আপনি দেখবেন ক্লাস 1 এর বইতে এখনো লেখা আছে যে গ্রামের মানুষকে হচ্ছে সে কি করে বিভ্রান্ত করে, এবং মানুষ এসে দেখে যে হচ্ছে আসলে বাঘ আসে না, কিন্তু মানুষ এসে বারবার প্রতারিত করছে। কিন্তু আল মাহমুদ যখন লেখেন এই রাখালকে নিয়ে, তখন আল মাহমুদ নতুন একটা দৃষ্টিভঙ্গি প্রদান করে। অর্থাৎ একজন কবির এই পরিমাণ ক্ষমতা, তিনি নতুন করে ইতিহাস সৃষ্টি করেন। তিনি বলেন না, এই রাখালটা হচ্ছে দূরদর্শী, সে বুঝতো কখন বিপদ আসতো, কিন্তু সাধারণ মানুষ এই বিপদকে অনুধাবন করতে পারত না। এবং এক সময় সত্যিকার অর্থে বিপদ এসে কি হলো, এক সময় সত্যিকার অর্থে বিপদ এসে সমাজ সভ্যতা এবং রাখালকে খেয়ে ফেলে। যেমন আমরা দেখি যে মাইকেল মধুসূদনের ক্ষেত্রে তিনি কিন্তু রাবণকে অন্য আরেকটাই ভূমিকা নিয়ে এসেছেন, অর্থাৎ দেবতার ভূমিকা নিয়ে এসেছেন। এই যে কবি নতুন করে যে নতুন যে মিথ সৃষ্টি করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে একটা কবির মাঝে একটা অনন্য একটা দীক্ষা তৈরি করে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে আমরা গ্রাম থেকে ফিরে আসি, গ্রাম থেকে ফিরে এসে সিলেট দূরে হয়ে সবাই সভ্য সমাজ বসবাস করি, এবং গ্রামের যে আদর্শ সেটা কিন্তু ভুলে যায়। দেখুন, মায়ের আঁচলে অর্থাৎ মাকে জড়িয়ে ধরে তিনি তার প্রত্যাবর্তনের যে লজ্জা ঘষে ফেলে। অর্থাৎ সে এই শহরে আসার ব্যর্থতা, শহরে এসে যদি কোনো কিছু নাও পায়, মায়ের আঁচল ধরিয়ে ধরে তার যত ধরনের ব্যর্থতা আছে তিনি সবকিছু মুছে ফেলতে। আরো একটা মজার বিষয় হচ্ছে এরকম, যেমন খড়ের গম্বুজ। এই খড়ের গম্বুজে দেখবেন যে কবিতার যে সারমর্ম, সময়ের জন্য আমি বলছি, সারমর্মতে আপনি দেখবেন যে সোনালী খড়ের স্তূপে বসতে গিয়ে প্রত্যাগত পুরুষ সেজন কি মুশকিল, দেখলো যে নগরের নিভাজ পোশাক খামছে ধরেছে হাঁটু, পুরতের পেশি থেকে সোজা অতদূর কোমর অবধি সম্পূর্ণ যুবক যেন বন্দী হয়ে আছে এক নির্মম সেলাইয়ে। সম্পূর্ণ যুবক যেন বন্দী হয়ে আছে এক নির্মম সেলাইয়ে। অর্থাৎ আপনার এই তথাকথিত শহুরে সভ্যতা, নগরের সভ্যতা আপনাকে এতটাই সীমাবদ্ধ করে দিয়েছে, আপনি যদি একবার দুইবার এবং বারবার চান, আপনি কখনো গ্রামীণ সমাজ বাস্তবতায় গিয়ে মিশতে পারবেন না। আরো ভয়ঙ্করতম বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে বিদেশে যখন একটা ছেলে মেয়ে পড়াশোনা করতে যায়, দেখবেন যে সেই সময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার শেষে পরীক্ষার সময়টা এমন করে ফেলা হয় যেন ফসল কেটে কৃষকের সাথে সহযোগিতা করতে পারে। কিন্তু আমাদের এই দেশে যখন ফসল কাটা হয় তখন কিন্তু কোনো ছুটি হয় না। যখন ফসল ঘরে তোলা হয় তখন নবান্ন উৎসব হয়, আর এই নবান্ন উৎসব হতে হতে দেখা যায় যে কোনো ফসলও কাটা হয় না। তাহলে আপনার শিশু, আপনার কিশোর, আপনার যে বাচ্চা কাচ্চা আগামী যে বড় হবে, সে আপনার ফসল সম্পর্কে জানে না। এবং আমাদের এখানে কবিদের যদি আপনি দাঁড় করিয়ে দেন, আপনি যদি আবু সামন বড় সময়টা বলতে বলেন, আমি বলবো যে অধিকাংশ লোকই কিন্তু পারবে না। আবু সামন বড় তিনটা যে সময়, এবং এই তিন সময় কখন হয় এটা কিন্তু দেখবেন অধিকাংশই জানে না। এই যে তিনটা সিজন যে হয়, এই সিজনটা কিন্তু কেউ জানে না। এটা আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, সে দেখবেন যে টেলিভিশনে অথবা ফিল্মে বা মিডিয়ায় যেই ধরনের ফুলগুলো বেশি দেখা যায় সেগুলো ছাড়া অন্য কোনো ফুল চেনে না। তো এই যে সমাজ বাস্তবতা আমাদেরকে, নগরের সমাজ বাস্তবতা আমাদেরকে গ্রাম থেকে ফিরে নিচ্ছে। আমরা সবাই হচ্ছে দেখেন গ্রামীণ সভ্যতা থেকে, উৎপাদনমুখী সমাজ ব্যবস্থা থেকে শহুরে সভ্যতা, যেটাকে বলে ভাদাইমা সভ্যতা, সেই ভাদাইমা সভ্যতার মুখোমুখি হয়ে যাচ্ছে। ফাইনালি একটা কথা বলবো যে আসলে একজন কবির শ্রেষ্ঠত্ব কোথায় নির্ভর করে, সেটা নির্ভর করে হচ্ছে আপনার একজন কবির কবিতা মানুষের মুখে কতটুকু হচ্ছে
রচে যায়। এটাকে অ্যাডেন বলেছে যে মেমোরেবল স্পিচ, অর্থাৎ আপনি একবার পড়ার সাথে সাথে আপনার মনে হবে যেটা আপনি ভুলতে পারছেন না। বারবার আপনার মনে হবে। যেমন ও পাড়ার সুন্দরী রোজে না, সারা অঙ্গে ঢেউ তার তবু মেয়ে কবিতা বোঝে না। অথবা আমার সমস্ত গন্তব্য একটি একটি তালা ঝুলছে, আমার সমস্ত গন্তব্যে একটি একটি তালা ঝুলছে। অথবা কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। অথবা আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। অথবা আমার কবিতা শুধু ওই চোখের কসরত, আমার কবিতা শুধু শুধু সেই চোখের কসরত।